আমার আম্মার বিষয় জাকির ভাই আপনার নাম্বারটা দিয়েছে। ও আচ্ছা, বলেন। ওই আমার আম্মার বিষয় কি আপনাকে কিছু বলছে জাকির ভাই? আপনাদের বাড়ি হচ্ছে কেন, কোথায়? হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে লোহাগাড়া। লোহাগড়া? না, বলি না মানে। যশোর লোহাগাড়া, নড়াইল লোহাগাড়া, নাম শুনছেন কখনো? হ্যাঁ, আমি দেখছি ওইখানে অনেক কিছু রোগীও দেখছি। না, আমার বলি নাই, কিছু বলি নাই। বলি নাই, আমি তো জানি না। তা আমি আজকে একটু জাকির ভাইয়ের সাথে কথা বলছিলাম যে যে, বাকি ভাইয়া আমার একটু হেল্প করতে পারবেন? এরকম এরকম আপনার কি কোনো পরিচিত কেউ আছে কিনা? আমার আম্মা খুব সমস্যায় পড়ছে। এই বয়সে আমার আম্মা খুব নামাজি মানুষ, খুব আল্লাহ ভক্ত। এখন এমন সময়, এমন একটা জিনিস আমার মাকে ভর করছে হুজুর, না পড়তেছে, নামাজ কালাম পড়তে পারতেছে না, কিছু খুব অত্যাচার করতেছে। সে তার অজ্ঞান করে রেখে দিচ্ছে ঘন্টা পর ঘন্টা এবং প্রস্রাব হয়ে যাচ্ছে। সে মানে এমন পর্যায়ে তারা করতেছে যা বলার মতো না। অনেক জায়গা গেছে, কেউ কিছু করতে পারতেছে না হুজুর। এখন আমি আপনার কথা শুনে না আশা করি যে এই বয়সে আমার মারা যদি একটু ভালো করে দিতেন। আমার মা অনেক অসহায়, আমার বাপ নাই, ভাই নাই, আমরা 5টা বোনই। আমার মা খুব অসহায়। যদি আপনি একটু হেল্প করতেন হুজুর, তাহলে আমি অনেক খুশি হতাম। আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহর কাছে সাহায্য নেব, যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমি শুনছি যে আপনি নাকি অনেক ভালো কাজ করেন। এখন আরো শুনছি যে আমাদের দেশের ওদিকেই তো আপনাদের বাড়ি। এখন এই আশা ভরসা করে আপনার কাছে পাঠাইতে চাচ্ছিলাম। ও আচ্ছা, পাঠান, সমস্যা নাই। ইনশাল্লাহ আমার যতটুকু সামর্থ্য আছে আমি ইনশাল্লাহ করব আপনাদের চিকিৎসা। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো জাকির ভাইয়ের বাড়ির পাশেই, সুক্তগ্রাম। শুক্তগ্রাম? হ্যাঁ। ও, আমাদের বাড়ি হচ্ছে লোহাগাড়া, বুঝছেন? হুম। গ্রামের নাম হচ্ছে ডিগরিচর। আমরা তো নদী ভেঙে চুরে এখন কুমারডাঙ্গা আসছি আর কি, ওই ইতনার কাছে কাছেই, বুঝছেন? ও আচ্ছা, ইতনার কাছে কাছে। আমাদের ডিগরিচর তো সব ভেঙে চুরে গেছে নদীতে। হ্যাঁ, হ্যাঁ। আমরা, হ্যাঁ, এখন ওদিকে বাড়ি করছি, লোহাগড়া। নতুন বাড়ি। জি ভাইয়া? এখন আপাতত লোহাগড়া আছেন বর্তমান, তো তাই তো? না না, এখন ওই কুমারডাঙ্গায় আছি আর কি, ইতনা ইউনিয়ন। আর আমাদের জেলা হচ্ছে নড়াল, বুঝছেন? ও মানে এখন এটা কোথায় হচ্ছে আছেন? কি আপনারা ভাঙে বলি ভাইয়া, বলেন। এই জিনিসটা ছিল আমার নানির, ও, অনেক পুরানো জিনিস। এটা আমার নানি মারা গেছে অনেক বছর আগে। তা আমাকে নদী ভাঙনের পর আমার তো বাপ ভাই নাই। হুম, এখন আমার আম্মারা কোথায় রাখবো? আমরা 5 বোনে যার যার সংসার করি। হ্যাঁ, এখন মনে করেন আম্মা তো ঢাকা শহরে এসে থাকতে চায় না। পরে আমার নানি বাড়িতে ছিল 15 বছর। তো এই 15 বছর পরে আমার বোন আমার মারে আমাদের গ্রামের বাড়িতে, এই আমার বাপ চাচারা যেখানে বাড়ি টাড়ি করছে কুমরডাঙ্গা, ওখানে এখন ঘর উঠাই দিয়েছে নতুন। আমার বোন জায়গা কিনে ঘর উঠাই দিয়েছে, আম্মা তুমি এখানে থাকো, নানি বাড়ি আর কতকাল। তারপরে এই নানি বাড়ির থেকে চলে আসার কিছুদিন আগেই আমার মার এই ঘটনাটা ঘটছে। এখন আমার মা ওই একা ঘরে তো সে থাকতেই পারতেছে না, তাকে খুব অত্যাচার করতেছে। এখন যত জায়গা গেছে ওনরা বলছে যে ওই আপনাকে পুরানা জিনিস এটা আর কি। আমার আম্মা বলছে আমার আম্মার ছিল, মানে আমার নানির ছিল এই জিনিসটা, বুঝছেন? ও এখন আমার মনে হচ্ছে যে ওটা অনেক খারাপ জিনিস, মানে আমার মা নামাজ কালাম সে পড়তে দিচ্ছে না। তাহলে এখানে কি বোঝা যায়? সে তো খারাপ, সে তো ভালো না। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। এখন আর সে এক হুজুরের কাছে গেছিল, আমার আম্মাকে বলছে কি, হুম, কয় জানেন সে কি বলে আপনার কথা? কয় ওরে আমি মাইরে ফেলাই, ওর মিলাদের জিলাপি খাবো আমি, শুনছেন? তাই বলে? এই কথা বলছে হুজুর। কয় শুনছেন কি বলছে আপনারে? আর তারা হাজির করতে পারে নাই ওই হুজুর, কিছুতেই না। শরীরে আসে না তাই? হ্যাঁ, মানে ওই যে ওনারা সরাসরি যে জিনকে হাজির করবে, হুম। ওটা উনি পারে নাই। ও ওনার শরীরে কি আসে? হ্যাঁ হ্যাঁ, যখন আসে হুম। তখন ওই যে অজ্ঞান করে জিবলারে বাইর করে ফেলায়, মুখ বাঁকা বাঁকা করে ফেলতেছে, তারে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এবং আর কি বলবো লজ্জার কথা, উনি এখন বয়স হয়ে গেছে, আমার প্রসাব পর্যন্ত হয়ে যাচ্ছে, সে নামাজ কালাম কিছুই করতে পারতেছে না। পরে আমার আম্মার কাছে কালকে ফোন দিলাম যে জানোস রে বাবা কি করবো? যখন আমার হুঁশ জ্ঞান ফেরে তখন আমি পাক পবিত্র হয়ে কাজা নামাজ গুলা কাজা পড়ি, কি করবো এখন কোন? তাই বলেন শুধু? ওই যে সময় জিন শরীরে আসে সেই সময় কি কোনো কথাবার্তা বলে নাকি? সেটা তো আমি জানি না। এখন আমার মার সাথে কথা বললে আপনি বুঝতে পারতেন। আমার মার ফোন নাম্বারটা যদি আপনাকে দেই, আপনি যদি একটু কথা বলতেন তাহলে ভালো হইতো, আচ্ছা, যে কি কি সমস্যা আমার আম্মার হয়।
ফোন নাম্বার দিয়ে নেন, আমি বিস্তারিত শুনে তারপরে বুঝবানি যে কোন ধরনের সমস্যা। তারপরে বুঝে আপনাকে আসতে বলবানি। যদি আমি কথাবার্তা যদি বুঝি যে না এটা এই ধরনের সমস্যা না, রোগ ব্যাধি, তাহলে সে ডাক্তারি বা আপনার অন্য কোনো পরামর্শ দেবো। দেখাইছে, অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু এইটার কোনো সমাধান হচ্ছে না। হুম। আচ্ছা ঠিক ওই আছে, যে অজ্ঞান করে রেখে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা অজ্ঞান হয়ে যাচ্ছে। আপনার আশপাশে যারা থাকে ও তাদের সাথে কথা বলাই দেন আর ওনার সাথে কথা বলাই দেন, তাইতে হবে ইনশাল্লাহ। আমার বোন আছে পাশে, আমার বোনের নাম্বারটা হয়তো আপনার দিতেছি, আপনি আমার মার সাথে এবং বোনের সাথে ওখানে কথা বলতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি। বলেন। আচ্ছা, আপনার হাদিয়া কিরকম একটু বললে ভালো হইতো, আমরা তো গরিব মানুষ ভাইয়া। উম, আমার আম্মা তো খুব অসহায়, বুঝছেন তো, বাপ নাই ভাই নাই। আচ্ছা, আমি হাদিয়া ওরকম ভাবে বলি না, তবে মনে করেন খুশি যা দিতাই। যে সমস্ত কাজ করে মনে করেন যে সুস্থ করে দিতে পারি, তাদের কাছে কারোর কাছে যদি আর্থিক অবস্থা ভালো দেখি 10,000ও চাই, যদি আর্থিক অবস্থা খারাপ দেখি 5,000 2,000, ওটা কোনো বিষয় না। আগে সুস্থ হোক হ্যাঁ, রোগী, তারপরে আপনার। আমি তো আপনারে বললামই ভাইয়া, যদি আমার আম্মার দিকে একটু তাকাইতেন, আজকে আপনার নিজের মা হলে তো আপনি ফেলে দিতে পারতেন না। এইটাই মনে করেন, আমারও তো একটা কষ্ট হয় বা আমারও তো একটা রিস্কের হ্যাঁ, বিষয়, বুঝতে পারছি। এই জন্য আপনাদের একটু দেখা লাগে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা তাহলে আমার আম্মার নাম্বারটা আপনাকে দিতেছে, আপনি একটু কথা বললে কাইন্ডলি ভালো হবে, মানে আমার আম্মার কি কি সমস্যাটা হয়। জানান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আমার আম্মাকে একটু কথা বলে আপনারা নাম্বার দিতেছি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা দিন, ঠিক আছে। আচ্ছা, নাম্বারটা আপনি খোলা রাখেন। হ্যাঁ, খোলা থাকবে না, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।